সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজ আমি তোমাদের এইচএসসি পরীক্ষা 2022-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটা সম্পন্ন করব এবং আজকে আমাদের অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্র। তো দেখো, প্রথম সপ্তাহ তোমরা অর্থনীতি ক্লাস অর্থনীতির অ্যাসাইনমেন্ট সম্পন্ন করেছো। এবারও অর্থনীতিকেই দিয়েছে, তবে অর্থনীতির দ্বিতীয় পত্র থেকে তোমাদের প্রশ্ন করা হয়েছে। কোভিড চলাকালীন সময়ে আমাদের যারা তোমরা 2022-এর এইচএসসি পরীক্ষার্থী, তাদেরকে কিন্তু এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকতে হচ্ছে, কারণ আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা, সেই নির্দেশনা আমাদের অলরেডি দিয়ে দিয়েছে আগামী দিনগুলোর জন্য কবে কোন কোন সাবজেক্টগুলো থাকতেছে। তো দ্বিতীয় সপ্তাহে আমাদের অ্যাসাইনমেন্টে অর্থনীতিটার যে প্রশ্নটা রয়েছে, আমরা সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আর তোমরা যেহেতু একটা অ্যাসাইনমেন্ট অলরেডি সম্পন্ন করছো, সুতরাং তোমাদের কিন্তু একটা স্পষ্ট ধারণা হয়ে গিয়েছে যে অ্যাসাইনমেন্টগুলো কিভাবে লিখতে হয়। আর আরেকটি কথা হচ্ছে যে আমরা অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে তোমাদেরকে আমি জাস্ট একটা ছোট্ট পরামর্শ, যেটা যে আমার এই ক্লাসটা দেখো, সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবা, কারণ এখানে সব কথাগুলো, যে কথাগুলো উল্লেখ করা দরকার সবগুলো কথাই উল্লেখ করা হয়েছে। তুমি নিজে পড়াশোনা করেছো, তোমার নিজের পড়াশোনা এবং আমার এই কথাগুলো, এই বিষয়গুলোকে একত্রিত করে নিজে থেকে একটা অ্যাসাইনমেন্ট সম্পন্ন করবা। অর্থাৎ হুবহু কপি করতে যাবা না, কপি না করে এখান থেকে সাহায্য নিয়ে তোমার বইয়ের পড়াটা, এই দুটাকে একটা সমন্বয় করে তুমি তোমার অ্যাসাইনমেন্টটা সম্পন্ন করবা। তাহলে তোমার অ্যাসাইনমেন্টটা অনেক ভালো একটা অ্যাসাইনমেন্ট হয়ে যাবে। তো দেখো, আমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন দিয়েছে যে রবির বাবার 2 বিঘা কৃষি জমি আছে, উক্ত জমির আলোকে একটি টেকসই পরিবেশ বান্ধব একটি কৃষিভিত্তিক প্রকল্পের রূপরেখা প্রস্তুত করো। এবং আমরা এখানে নির্দেশনাটা দেখব। নির্দেশনায় কৃষির পরিবর্তন ধারাটা নিয়ে কথা বলতে বলা হয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত সংকট উত্তরণে অভিযোজনের উপায় অনুসন্ধান সম্পর্কে বলা হয়েছে। কৃষিতে পারমাণবিক শক্তি, জৈব প্রযুক্তি, আইসিটি এর ব্যবহারের সুফল যেটা, সেটা বলা হয়েছে। কৃষি উন্নয়নে কৃষি প্রযুক্তি সরকারের গৃহীত নীতি ও কর্মসূচির সাফল্য মূল্যায়ন করা হয়েছে। তো এই বিষয়গুলোকে আমাদের নির্দেশনায় অন্তর্ভুক্ত করতে হবে, সেটা বলে দিয়েছে। এই কারণে আমরা আমাদের যে অ্যাসাইনমেন্টটা সম্পন্ন করব, সেই অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে আমরা এই বিষয়কে তুলে ধরার চেষ্টা করব। তো চলো দেখা যাক আমাদের অ্যাসাইনমেন্টে কোন কথাগুলো লেখা যায় বা কিভাবে আমরা লেখাটা শুরু করতে পারি, সেটা আবার দেখব। ভূমিকা: বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষি এদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। সুতরাং কৃষির উন্নয়নই আমাদের দেশকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে সহায়তা করবে। উর্বর প্লাবন সমভূমির এই দেশে সরকারের গৃহীত পদক্ষেপ আমাদের কৃষি ব্যবস্থাকে উন্নতর পর্যায়ে নিয়ে যেতে সহায়তা করছে। জাস্ট আমরা একটা ভূমিকা দিয়ে শুরু করলাম। এবার দেখো, বাংলাদেশের কৃষি পরিবর্তনের ধারা: খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হলে বাংলাদেশের কৃষিকে উন্নত করতে হবে। এ লক্ষ্যে সরকার নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। বিগত বছরে কৃষি বলতে শুধু খাদ্যশস্যকেও বোঝাতো। বর্তমানে কৃষি পণ্য বলতে শুধু খাদ্যশস্য না বুঝিয়ে গবাদি পশু, হাঁস মুরগি, চিংড়ি চাষ, মাশরুম চাষ প্রভৃতিকে বুঝিয়ে থাকে। বাংলাদেশের কৃষিখাতের পরিবর্তনের ধারা গত কয়েক বছর ধরে ব্যাপকভাবে দেখা যাচ্ছে। নিম্নে এই পরিবর্তন তুলে ধরা হলো। খাদ্যশস্য উৎপাদন: খাদ্যের জন্য যেসব ফসল উৎপাদন করা হয় তাকে খাদ্যশস্য বলে। কৃষক তার নিজ পরিবারের চাহিদা মিটিয়ে অতিরিক্ত খাদ্যশস্য বাজারে বিক্রি করে। 2012-13 অর্থবছরে খাদ্যশস্যের মোট উৎপাদন হয়েছিল 372.66 লক্ষ মেট্রিক টন এবং 2014-15 অর্থবছরে খাদ্যশস্য উৎপাদন হয়েছিল 383.49 লক্ষ মেট্রিক টন। অর্থাৎ খাদ্যশস্য যে আমাদের উৎপাদন, আমাদের খাদ্যশস্য উৎপাদন যে দিন দিন বাড়তেছে এই কৃষির পরিবর্তনের মাধ্যমে, সেই বিষয়টা কিন্তু আমরা এখানে তুলে ধরলাম। তো এই ক্ষেত্রে তোমাদের কাছে যদি তোমরা দেখো যে তোমাদের এই খাদ্যশস্য উৎপাদনের যদি আরো আপডেটেড ইনফরমেশন তোমরা পেয়ে থাকো, ডেটা পেয়ে থাকো, তাহলে তোমরা কিন্তু সেই ডেটাগুলো অন্তর্ভুক্ত করতে পারো। এগুলো দেওয়ার পাশাপাশি ওই ডেটাগুলো দিবে। অর্থাৎ তোমাকে যে আপডেটেড ডেটা যদি তুমি পাও এর চেয়েও, তাহলে যে শুধুমাত্র এগুলো বাদ দিবা এমনটা না, এগুলো থাকবে, এগুলোর সাথে তোমরা আরো ডেটা যুক্ত করতে পারবা, আমি সেটা বললাম। গবাদি পশু, হাঁস মুরগি প্রতিপালন: বাংলাদেশের অর্থনীতিতে পশু সম্পদের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ খাত হল পশু সম্পদ। 2013-14 অর্থবছরে জিডিপিতে প্রাণী সম্পদ উপখাতের অবদান ছিল 1.78%। এই যে আমরা পার্সেন্টেজ গুলো কিন্তু আমরা দিচ্ছি। 2014-15 অর্থবছর শেষে গবাদি পশু, হাঁস মুরগির সংখ্যা বৃদ্ধি পেয়ে
দাঁড়ায় প্রায় যথাক্রমে 5,39,87,000 এবং 31,05,52,000, ক্রমান্বয়ে তা বাড়তে আছে। তার মানে এটা বাড়ছে। তাহলে যে ডেটা যদি আমরা পাই আরো এখানে ইনক্লুড করতে পারবো আমরা। এবার দেখো চিংড়ি চাষ। বাংলাদেশের অর্থনীতিতে চিংড়ি মাছ চাষের গুরুত্ব অপরিসীম। আমাদের দেশের প্রাণীজ প্রোটিনের শতকরা 80% চিংড়ি সহ অন্যান্য মাছ দিয়ে পূরণ হয়। বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী পণ্য। তবে চিংড়ি চাষে নানা ধরনের ক্ষতি সাধিত হচ্ছে। মাশরুম চাষ। মাশরুম অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু, ঔষধি গুণ সম্পন্ন সবজি। এই সবজির বিশেষ দিক হচ্ছে এতে শর্করা ও চর্বির পরিমাণ খুব কম এবং মানুষের দেহের আমিষ, ভিটামিন, খনিজের পরিমাণ বেশি। বর্তমানে চাহিদা বাড়ার পাশাপাশি উৎপাদন ক্রমান্বয়ে বাড়ছে। তাহলে আমরা মাশরুম চাষ সম্পর্কে বললাম। তো দেখো এগুলো আমাদের কিন্তু আমাদের যে পরিবর্তন, মানে কৃষির পরিবর্তন, সেই কৃষির পরিবর্তন সাধনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেখো এবার আমরা বন ও নার্সারি স্থাপন সম্পর্কে বলি। প্রাকৃতিক সম্পদ হিসেবে বনজ সম্পদের গুরুত্ব অত্যাধিক। বন মানুষের দৈনন্দিন প্রয়োজনে কাঠ, বাঁশ ও জ্বালানি সরবরাহ করা ছাড়াও শিল্পের কাঁচামাল সরবরাহ করে থাকে। বনের সম্প্রসারণের জন্য নার্সারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নার্সারি চারা গাছ উৎপন্ন করে বনায়ন কাজকে সম্প্রসারণ করা হয়। আমরা বন নার্সারি সম্পর্কে বললাম। এরপরে আমাদের অ্যাসাইনমেন্টে যে বিষয়টাকে গুরুত্ব দিতে বলছে সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনজনিত সংকট উত্তরণে অভিযোজনের উপায়। অভিযোজনটা কিভাবে উপায় করতেছে সেটা, অর্থাৎ আমরা কিভাবে এটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতেছি, কোন কোন মাধ্যমে, সেটা। জলবায়ু পরিবর্তনের অন্যতম বিরূপ প্রভাব হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। গত 100 বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে 10 থেকে 25 সেন্টিমিটার। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও অভিযোজন কর্মসূচি ত্বরান্বিত করার উদ্দেশ্যে 2009-10 অর্থ বছরে 700 কোটি টাকা বরাদ্দ দিয়ে জলবায়ু পরিবর্তন তহবিল গঠন করেছে। 2012-13 অর্থ বছর পর্যন্ত সর্বমোট 2500 কোটি টাকা এই ফান্ডে বরাদ্দ প্রদান করেছে। এ তহবিলের প্রধান উদ্দেশ্য হলো বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশল ও অ্যাকশন 2009 বাস্তবায়ন। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন 2010 বিধান অনুযায়ী 66% জলবায়ু পরিবর্তন ট্রাস্টি বোর্ড কর্তৃক অনুমোদিত প্রকল্প বাস্তবায়নে এবং ন্যূনতম 34% স্থায়ী আমানত হিসেবে রাখার বাধ্যবাধকতা রয়েছে। আইনের বাধ্যবাধকতা অনুযায়ী প্রায় 1155 কোটি টাকা স্থায়ী আমানত হিসেবে ব্যাংকে এফডিআর করা হয়েছে। কৃষিক্ষেত্রে পরমাণু ও বায়োটেকনোলজি পদ্ধতির ব্যবহার। সনাতন পদ্ধতির শস্য উৎপাদন ও পশু পাখি পালন খুব একটা সাফল্য দেখা যায় না, তাই বর্তমান বায়োটেকনোলজি পদ্ধতির অনুসরণ করা হয়েছে। ইংরেজি বায়োটেকনোলজি শব্দের প্রতিশব্দ জীব প্রযুক্তি। 1919 সালে কার্ল ইরেকি সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দটি ব্যবহার করেন। পারমাণবিক পর্যায়ে বিভিন্ন বিক্রিয়ার কারণে যে শক্তি উৎপাদিত হয় তাকেই পরমাণু শক্তি বলে। এক্ষেত্রে মিশন ও ফিউশন প্রক্রিয়ায় উৎপাদিত শক্তি ছাড়াও বিভিন্ন ধরনের রেডিও আইসোটোপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইসোটোপ ব্যবহার করে বিভিন্ন দানাদার শস্যের মূল বীজ থেকে সর্বোৎকৃষ্ট বীজ উৎপাদন করা হচ্ছে। শস্য রোগ কৃষি উৎপাদন বৃদ্ধির একটি বড় বাধা। আণবিক বিকিরণ এসব জীবাণু পোকামাকড় ধ্বংস করে, যা শস্য রোগের জন্য দায়ী। শস্যকে গামা রশ্মির সামনে উন্মুক্ত করলে তা জীবাণু প্রতিরোধক হয়ে ওঠে। দেখো কৃষিক্ষেত্রে আইসিটির ব্যবহার, আমাদের আইসিটির ব্যবহারটা জানতে চেয়েছে। একটা আমরা বলতে পারি চাষাবাদের ক্ষেত্রে নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন, মাটির গুণাগুণ অনুযায়ী চাষের জন্য ফসল নির্বাচন। তো তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলা রয়েছে, সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল টেকনিক ইজি এডুকেশন, যেখানে 5ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি বিষয়ের পাঠভিত্তিক লেসন রয়েছে। তোমরা এইখান থেকে এই লেসনগুলো সম্পন্ন করতে পারবা। তাছাড়া এই যে আমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়েছে 6ষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল টেকনিক ইজি এডুকেশনে প্রতিনিয়ত আপলোড করা হবে সবার আগে নির্মূলভাবে একটা পরামর্শ দানের জন্য। তো তোমরা সেখান থেকে কিন্তু ক্লাসগুলো দেখতে পারবা। তো এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, খুব দ্রুত সাবস্ক্রাইব করে নাও। আর আমাদের আরো কিছু চ্যানেল রয়েছে, টেকনিক ইজি এডুকেশন ক্রিয়েটিভ, টেকনিক ইজি এডুকেশন এমসিকিউ এবং টেকনিক ইজি এডুকেশন লাইভ। এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করলে তোমরা ক্রিয়েটিভ প্রশ্ন, এমসিকিউর প্রশ্ন এবং আমাদের যে লাইভ ক্লাসগুলো হয়ে থাকে সেই লাইভ ক্লাসগুলো সম্পর্কে কিন্তু ধারণা পাবা। তো যারা সাবস্ক্রাইব করো নাই খুব দ্রুতই সাবস্ক্রাইব করবা। 3, দেশীয় আন্তর্জাতিক কৃষি বাজারে কৃষি পণ্যের দামের তুলনামূলক অবস্থা জানা, এটা জানতে হবে। নিয়ম অনুযায়ী কীটনাশক প্রদান। দেখো আমরা যদি আধুনিক প্রযুক্তির সাথে সম্পৃক্ত হই তাহলে এগুলো আমরা করতে পারবো। কৃষিকাজে সরকারি বেসরকারি সহায়তা। শস্য চাষে পানির মিতব্যয়ী ব্যবহার সম্পর্কে জানা। আবহাওয়া সম্পর্কে পূর্ব অনুমান করা, বৃষ্টিপাত, ঝড়, তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা সম্পর্কে ধারণা নেওয়া।
এবং 8 নম্বর দেখো, বিভিন্ন পর্যায়ে কৃষি পণ্যের দাম বাড়া কমার প্রবণতা সম্পর্কে অবহিত করা। তো এগুলো কিন্তু আমরা এই পদ্ধতি অবলম্বন করে জানতে পারছি। কৃষি উন্নয়ন ও কৃষি প্রযুক্তি সরকারের গৃহীত পদক্ষেপ ও সাফল্য। আমাদের এখানে যে কি ধরনের সাফল্য আমাদের কৃষি প্রযুক্তি বা কৃষি উন্নয়নে আছে সেটা আমাদেরকে আংশিক লিখতে হবে, কারণ যেহেতু চেয়েছে সুতরাং এটা বাদ দেওয়া যাবে না। কৃষি ঋণের ব্যবস্থা করার মাধ্যমে সরকার কৃষকদের ফসল উৎপাদনে সহায়তা করে থাকে, এটা একটা ভালো দিক। প্রযুক্তির বিকাশের ফলে সরকার উন্নত মানের বীজ ও সার প্রয়োগের মাধ্যমে কৃষি উন্নয়ন ত্বরান্বিত করতে চেষ্টা করে যাচ্ছে, এটা একটা ভালো দিক। আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে ধারণা প্রদানের মাধ্যমে অধিক ফসল উৎপাদনে ভূমিকা রাখছে। তাহলে এগুলো দেখো, কৃষি উন্নয়ন এবং কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মানে করার কারণে কিন্তু সরকার এই সকল পদক্ষেপগুলো গ্রহণ করতে পারছে। পরিশেষে বলা যায় যে টেকসই পরিবেশ বান্ধব কৃষি উৎপাদনের জন্য পরিকল্পনা জরুরি। সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উন্নত চাষাবাদ পদ্ধতির মাধ্যমে অর্থনীতিকে গতিশীল করতে সক্ষম হয়েছে। তো দেখো, আমি আরেকবারের মতো তোমাদেরকে বলতেছি যে আমি চেষ্টা করেছি যে প্রশ্নটি করা হয়েছে তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য সেই প্রশ্নটিকে উপস্থাপন করার। এখানে যে ধারণাগুলো জানানো দরকার, যে ধারণাগুলো বলা দরকার, আমি প্রত্যেকটি বিষয় কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। আমার এই অ্যাসাইনমেন্টের ক্লাসটুকু সম্পূর্ণ করে দেখা শেষ করছো হয়তো বা এখন দেখা শেষ করে, এবং তোমাদের কিন্তু মানে পড়া আছে, ধারণা আছে, এই তোমার এই পড়া বা ধারণা থেকে তুমি কিন্তু অ্যাসাইনমেন্টটাকে সুন্দর মতো সম্পন্ন করবা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমাদের ক্লাস এবং তোমার নিজের বাসায় পড়া, পাঠ্য বই থেকে পড়া, এই দুটা সমন্বয় করে সুন্দর মতো একটা অ্যাসাইনমেন্ট সম্পন্ন করবা। আমরা পরবর্তী অ্যাসাইনমেন্ট আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সামনে নিয়ে উপস্থিত হব। এ পর্যন্ত সকলেই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।